এবং সারফেস কোর্স, প্রত্যেকটা লেয়ারের আমরা ফাংশন কি এবং তার যে রিকোয়ার্ড কি পরিমাণ প্রপার্টিস দরকার এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব তা হচ্ছে হাইওয়ে ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আচ্ছা। তো হাইওয়ে ম্যাটেরিয়ালস, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয় মূলত। তো যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয় সাধারণত আমরা দেখি যে এখানে সয়েল ইউজ করা হয়, মানে এখানে সয়েল থাকে, তারপরে থাকে মানে সয়েল মানে স্যান্ড, তারপরে থাকে এগ্রিগেট থাকে, এবং এগ্রিগেটের সাথে যে বিটুমেন থাকতে পারে অথবা সিমেন্ট কংক্রিট, যদি এটা প্যাভমেন্ট ডিজাইন হয় তাহলে সিমেন্ট কংক্রিট থাকে মানে সিমেন্ট থাকে। তাহলে এটা হলো বাইন্ডার্স। তাহলে তিন ধরনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হয়, যেটা হলো সয়েল, এগ্রিগেট এন্ড বাইন্ডার্স। ঠিক আছে, তো আজকে আমরা এই হাইওয়ে ম্যাটেরিয়ালস নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তাহলে দেখো, হাইওয়ে ম্যাটেরিয়ালস আর দ্য ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ হাইওয়ে পেভমেন্ট। তার মানে যে ম্যাটেরিয়ালস গুলো হাইওয়ে পেভমেন্ট তৈরি করার জন্য বা হাইওয়ে পেভমেন্ট কনস্ট্রাক্ট করার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হাইওয়ে ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আচ্ছা। ম্যাটেরিয়ালস জেনারেলি ইউজড ফর রোড কনস্ট্রাকশন আর সয়েল, এগ্রিগেট এন্ড বাইন্ডার্স। সাধারণত রোড কনস্ট্রাকশনের জন্য যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয় এটা হতে পারে সয়েল অথবা হইতে পারে এগ্রিগেট অথবা বাইন্ডার্স। ঠিক আছে, এখন সয়েল কি, এগ্রিগেটস কি, বাইন্ডার্স কি, এটা আমরা মূলত জানার চেষ্টা করব। আচ্ছা, সয়েল। তো আমরাকে সয়েলকে যদি আমরা ডেফিনেশন করতে যাই বা ডিফাইন করতে যাই, ইন এ ব্রড সেন্স সয়েল ইনক্লুড অল আর্থ ম্যাটেরিয়ালস। তার মানে মাটি থেকে যে ম্যাটেরিয়ালস গুলো তৈরি হয় বা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যে ম্যাটেরিয়ালস গুলো তৈরি হয় এই সব মানে একটা ব্রড সেন্সে যদি আমরা কল্পনা করি সবগুলোকে আমরা সয়েল বলতে পারি। আচ্ছা, তো এটা হইতে পারে কি অর্গানিক হইতে পারে অথবা ইনঅর্গানিক হইতে পারে, অকারিং ইন দ্য জোন ওভারলেইং দ্য রক ক্রাস্ট অফ দ্য আর্থ। ঠিক আছে, এখন রক ক্রাস্টের উপরে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে সাধারণত ওইটাকেই সয়েল বলা হচ্ছে। আমরা জানি যে জিওলজি এন্ড জিওমরফোলজি যখন আমরা পড়েছি তখন আমরা জানি যে এই যে ম্যাটেরিয়ালস গুলো তৈরি হয়, যে একসময় রক থাকে, মানে একটা পাথর, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আমরা যদি এটা খেয়াল করি, বাংলাদেশের যেসব অঞ্চলে পাহাড়ি অঞ্চল, তো এই পাহাড়ি অঞ্চলে এখানে তো প্রচুর পরিমাণ পাথর, এবং এর আশেপাশে যে নদী থাকে, ধরো এই পাহাড়ি অঞ্চল এটা হলো একেবারে সমুদ্রের দিকে এই অঞ্চলটুকু। তো এই পাহাড়ি অঞ্চলের যে আশেপাশে নদী, বিশেষ করে সিলেট, তারপরে এই অঞ্চলগুলাতে যে আশেপাশে যে নদী আছে এই নদীর কিন্তু বেডে থাকে অনেক পাথর থাকে, তাই না? তো এই পাথরগুলো আস্তে 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 একেবারে লাস্ট পর্যায়ে যখন আসে তখন এই পাথরগুলো ছোট হইতে হইতে যখন এটা পাথরগুলো আসে তখন কি হয়, এটা ঘর্ষণ হয়, বিভিন্ন মুভমেন্টের কারণে এটা ক্ষয় হয়। এই ক্ষয় হইতে হতে এগুলা থেকে মূলত আসলে যে একেবারে ছোট যে ম্যাটেরিয়ালস গুলো তৈরি হয় এগুলাই মূলত বালি, বা আমরা যেখানে একেবারে লাস্ট পর্যায়ে এসে আমরা ওইটা পলি মাটি বা কাদা হিসেবে আমরা পাই। ঠিক আছে, তো এটা মূলত এই যে পাথরগুলো এগুলার মাধ্যমেই এগুলার কি বলে ক্ষয় হওয়ার মাধ্যমে বা এগুলা ভেঙে ছোট ছোট টুকরা হওয়ার মাধ্যমে এই সাইকেলটা তৈরি হয়। আচ্ছা, এই যেটা তার মানে সয়েল, এখন সয়েল বলা হচ্ছে কি, সয়েল বলা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের নিচে যে রকি যে এরিয়া আছে বা রকি যে ক্রেস্ট আছে এই ক্রেস্টের উপরে যে মাটিগুলো, সাধারণত এই মাটিগুলোকে আমরা সয়েল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা আসতেছে the desirable properties of soil as a highway materials are। তাহলে সয়েলকে যদি আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করতে যাই তাহলে যে প্রপার্টিস গুলো আমাদের প্রয়োজন হবে বা যে প্রপার্টিস গুলো সয়েলের মধ্যে থাকা প্রয়োজন হবে সেগুলো হলো স্টেবিলিটি। তারপরে স্টেবিলিটি হলো যে সয়েল যে আমরা ব্যবহার করতে এটা সাফিসিয়েন্টলি স্টেবল হতে হবে, মানে এরকম না যেমন সয়েলটা নিচের দিকে চলে গেল বা সেটেলমেন্ট হলো বা এটা মানে স্লাইড হলো। তো স্লাইডের বিষয়টা কি, আমরা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আমরা জানি যে একটা পাড় নিয়ে ভেঙে পড়ে, তাই না? যে বিভিন্ন মাটি নিয়ে
একেবারে মাটি নিয়ে নিচের দিকে চলে আসে, তো এটা হলো ল্যান্ডস্লাইড বলা হয়। তো স্টেবিলিটি অফ সয়েল যেটা বলতে বোঝাচ্ছে যে এটা এটা নিচের দিকে কোনো দাব, নিচের দিকে চলে যাবে না, মানে সেটেলমেন্টও হবে না, আবার এটা স্লাইডও হবে না, মানে সব দিক থেকে এটা সাফিসিয়েন্ট থাকবে, মানে স্টেবল থাকবে। আচ্ছা, তারপরে ইনকম্প্রেসিবিলিটি, তার মানে যে সয়েলটাকে আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করব এটা অবশ্যই ইনকম্প্রেসিবল হইতে হবে। এরকম অনেক মানে মাটি আছে, বিশেষ করে কেলে মাটি, কেলে মানে যেগুলোর মধ্যে আসলে পানি থাকে, তো ভিতরে যদি অনেক ওয়াটার থাকে, তো আমরা যখন উপরে, ধরো আমি এরকম একটা ম্যাটেরিয়ালস ইউজ করলাম, ভিতরে অনেক ওয়াটার, মাঝখানে অনেক ওয়াটার, তো উপর থেকে যখন আমরা লোড দেব, এই লোড আসার ফলে কি হবে, এখানে পোর ওয়াটার প্রেসার জেনারেট হবে, মানে এই পানির উপর একটা চাপ তৈরি হবে। যদি পানিটা বেরিয়ে চলে যায়, তখন দেখা গেল যে আগে এতটুকু হাইট ছিল, এই হাইটটা কমে গিয়ে এতটুকু চলে আসে, মানে আরো কমে যায়। তার মানে এটা হলো কম্প্রেসেবল, মানে হলো যে এটা চাপে ছোট হয়ে যায়, তাই না? তো এই ধরনের এই ধরনের প্রপার্টিজ সম্পন্ন ম্যাটেরিয়ালস হইতে পারবে না, যেটা ইনকম্প্রেসিবিলিটি থাকতে হবে, তার মানে আমাকে চাপ দেওয়ার ফলে যাতে এটা নিচের দিকে না চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে পার্মানেন্সি অফ স্ট্রেংথ, স্ট্রেংথে পার্মানেন্সি থাকতে হবে, তার মানে যে স্ট্রেংথ ধরে আমরা ডিজাইন করতেছি এই মানে তার লাইফ টাইমে এই স্ট্রেংথটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আর তারপরে মিনিমাম ভলিউম চেঞ্জ, এই যে ইনকম্প্রেসিবিলিটি যে কথা, মিনিমাম ভলিউম চেঞ্জ একই কথা, হ্যাঁ ভলিউম চেঞ্জ যে হবে না এরকম বিষয় না, তবে আমাদের এটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। তার মানে যে সয়েলটাকে আমরা হাইওয়ে সয়েল হিসেবে ব্যবহার করতেছি বা হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করতেছি, তার ভলিউম চেঞ্জটা খুব মিনিমাম হইতে হবে। তারপরে গুড ড্রেনেজ ফ্যাসিলিটিস, তার মানে এই যে এটা যখন বৃষ্টির পানি আসবে বা যখন ওয়াটার টেবিলের হাইট বৃদ্ধি পাবে, ঠিক আছে, তো ওয়াটার টেবিলে হাইট বৃদ্ধি পেলে এটার নিচে অবশ্যই পানি আসবে, তাই না? তো এইটার ড্রেনেজ ফ্যাসিলিটিসটা যাতে পর্যাপ্ত পরিমাণ এডিকুয়েট থাকে, তার মানে পানি যখন আসবে, আবার যখন ওয়াটার টেবিল নিচের দিকে চলে যাবে, যাতে করে এই পানিগুলো সহজে বের হয়ে যেতে পারে, ঠিক আছে? এই পানিগুলো আবার যাতে এখানে জমা না থাকে, ঠিক আছে? তো এটা হলো গুড ড্রেনেজ অ্যান্ড এজ অফ কম্প্যাকশন, তার মানে কম্প্যাকশনটাকে খুব ভালোভাবে করতে হবে যাতে নিচে কোনো ভয়েড না থাকে। আচ্ছা, রুহুল জয়েন করলা খুব সম্ভবত। হ্যাঁ রুহুল, শুনতে পাচ্ছ? জি স্যার, আমি তো জয়েন করছি স্যার। হ্যাঁ জয়েন করলা তুমি 14 দিকে। তো কি অবস্থা তোমাদের, এত লেট হয় কি কারণে মূলত? আর তুমি তো ক্লাস করো না স্যার ঠিক আমি মতো। 43-এ স্যার জয়েন করছি স্যার। 43 আর 44 এটা কি খুব বেশি একটা আমি যে টাইমটা দেখেছি ওই টাইমটা স্যার বলেছি। ঘুম থেকে স্যার, আর তোমার ঘুম থেকে তোমার যে উঠতে একটু আজকে লেট হয়ে গেছে তোমার যে স্যার। 9:30টায় ক্লাস আছে, এটা কি তোমার জানা নেই নাকি? আচ্ছা যা করো, স্যার মানে ঘুম তোমাদের থেকে উঠতে একটু অ্যাটেন্ডেন্সের লেট উপর হয়ে ভিত্তি গেছে। করে, অ্যাটেন্ডেন্সের মার্কটা আমি অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে দেব, ঠিক আছে? এটা বারবার বলতেছি, এটার ব্যাপারে সতর্ক থাকো। ক্লাস ঠিক মতো করবা না, মানে মানে কোনো কেয়ার, একেবারেই খুব দেখতেছি তোমাদের। আচ্ছা ঠিক আছে, নিজেদের ইচ্ছা মতো কাজ করো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে যেটা আসতেছে আমরা যে হাইওয়ে ম্যাটেরিয়ালস সম্পর্কে যেটা করলাম, যে তিনটা এখানে থাকবে, একটা সয়েল, এগ্রিগেট এন্ড বাইন্ডার্স, ঠিক আছে? তো সয়েল, এগ্রিগেট, বাইন্ডার্স, আমরা সয়েল সম্পর্কে জানলাম যে সয়েল কাকে বলে, এবং সয়েলকে হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করার জন্য, হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করানোর জন্য যে যে প্রপার্টিস গুলো প্রয়োজন হবে, এই প্রপার্টিস গুলো আমরা দেখলাম। এখন আমরা এগ্রিগেট সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা, এগ্রিগেট, এখন এগ্রিগেট বলতে কি বোঝায়? এগ্রিগেট and is an inert material which form a substantial part of concrete. Different type of aggregate are খোয়া, stone chips, gravel, slag, sand, etc. তার মানে এই এগ্রিগেটের মধ্যে আমরা যে মাটি বালি দেখি, বালি থেকে শুরু করে এখানে খোয়া, মানে স্টোন চিপস, এই জাতীয় যে ইয়েগুলো আছে, যেটা হলো একটা কংক্রিটের মধ্যে ইনার্ট ম্যাটেরিয়াল, মানে একটা কংক্রিটের মধ্যে মেইন ম্যাটেরিয়ালস গুলো হলো এগ্রিগেট, ঠিক আছে?
তো আমাদের এই কংক্রিটের এগ্রিগেটে বিভিন্ন ধরনের সাইজ থাকে, বিভিন্ন সাইজের এগ্রিগেট ব্যবহার করা হয়। দেখা গেল কোর্স এগ্রিগেট ব্যবহার করা হয় যখন রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে, কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের মিশ্রণ ব্যবহার করা হয়। তো এগুলা কেন ব্যবহার করা হয়? তো কোর্স এগ্রিগেট এটা তো বড় থাকবে। তো কোর্স এগ্রিগেট যখন বড় থাকে তখন যখন এগ্রিগেট গুলো বসানো হয়, যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা থেকে যায়, তাই না? সম্পূর্ণ জায়গা কিন্তু যে বড় কোনো এগ্রিগেটের মাধ্যমে যদি আমরা কনস্ট্রাক্ট করি বা যে কোনো একটা তৈরি করার চেষ্টা করি, মাঝখানে কিছু ভয়েড থেকে যায়, ফাঁকা জায়গা থেকে যায়। এই কারণে এখানে আবার ছোট ধরনের এগ্রিগেট বা ফাইন এগ্রিগেট ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা স্যান্ড বলা হচ্ছে। তো এই স্যান্ড ব্যবহার করা হয় যাতে করে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট মিলে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো ফাইন এগ্রিগেট পূরণ করবে, আর বাকি জায়গাটুকু কোর্স এগ্রিগেট পূরণ করবে। এটার মাধ্যমে একটা ডেন্স একটা স্ট্রাকচার তৈরি হবে। তো এগ্রিগেট বলতে যে ইনার্ট মেটেরিয়ালটা বোঝানো হচ্ছে, যেটা হলো সাবস্টেন্সিয়াল পার্ট, কংক্রিটের সাবস্টেন্সিয়াল পার্ট তৈরি করে। এন্ড ডিফারেন্ট টাইপ অফ এগ্রিগেট, এটার মধ্যে হইতে পারে খোয়া, স্টোন চিপস, গ্রাভেল, আমরা সাধারণত যেগুলা দেখি খোয়া বা মানে পাথরের টুকরা বা স্যান্ড হইতে পারে ইত্যাদি, এগুলাকে বলা হয় এগ্রিগেট। আচ্ছা, তো এখানে দ্য ডিজায়ারেবল প্রপার্টিজ অফ এগ্রিগেট আর অ্যাজ এ হাইওয়ে ম্যাটেরিয়ালস। আর তাহলে আমাদের যে এগ্রিগেট যেগুলো আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করব, এগুলার যে ডিজায়ারেবল প্রপার্টিস গুলো থাকতে হবে, সেটা হলো একটা, প্রথম হলো স্ট্রেংথ। তার মানে যে এগ্রিগেটটা ব্যবহার করব এটা সাফিসিয়েন্টলি স্ট্রং হইতে হবে। তার মানে দ্য এগ্রিগেট to be used for road should be sufficiently strong to withstand the stresses due to the traffic wheel loads. এখন আমরা রাস্তাতে যে খোয়া বা যে ব্রিক গুলা ব্যবহার করতেছি, তো এইটার উপর দিয়ে তো গাড়ি চলবে, তাই না? তো এটার উপর দিয়ে আমরা জানি যে ট্রাক যদি চলে, তো এখানে চাকার হিউজ পরিমাণ একটা লোড আসবে। তো এই লোডের কারণে যদি আবার এগ্রিগেট গুলা ভেঙে যায়, তাহলে কি হবে? যে রাস্তাটা সহজে ভেঙে যাবে, তাই না? তার মানে এই যে উপরে যে পরিমাণ ট্রাফিক লোড আসতেছে বিভিন্ন সময়ে, মানে লোডের রিপিট হচ্ছে, এই রিপিটেড এগেইনস্টে এগ্রিগেট গুলো যাতে সাফিসিয়েন্টলি স্ট্রং হয়। তাহলে এই এগ্রিগেট সাফিসিয়েন্ট যাতে স্ট্রং হয়, এই বিষয়টা বোঝাচ্ছে স্ট্রেন্থ দ্বারা, মানে সর্বোচ্চ সে কি পরিমাণ লোড দিতে পারবে। দ্য স্ট্রেংথ অফ কোর্স এগ্রিগেট, এখন কোর্স এগ্রিগেটের স্ট্রেংথ সাধারণত যেটা দ্য স্ট্রেংথ অফ কোর্স এগ্রিগেট ইজ ডিটারমাইন্ড বাই এগ্রিগেট ক্রাশিং ভ্যালু এসিভি টেস্ট। ঠিক আছে, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু টেস্ট, এসিভি টেস্ট। এগ্রিগেট ক্রাশিং ভ্যালু টেস্ট এই বিষয়টা কি, যে এগ্রিগেট যে কোর্স এগ্রিগেট গুলো আছে, এটাকে একটা মোল্ড থাকে, এই মোল্ডের ভিতরে এটা মানে কম্প্যাকশন করে, মানে কোড অনুযায়ী কম্প্যাকশন করে এই মোল্ডের ভিতরে রাখা হয়। ঠিক আছে, মানে এটার এগ্রিগেট গুলো এই মোল্ডের ভিতরে ই করা হয়, তারপরে উপর থেকে লোড দেয়া হয়। তো উপর থেকে যদি লোড দেই, দেখা গেল যে লোড নিতেছে অনেক দীর্ঘ সময় ধরে লোড নিচ্ছে, তারপরে একটা ম্যাক্সিমাম সময় এসে, মানে যখন আর লোড নিতে পারতেছে না, তখন এই এগ্রিগেটের ভিতরে এগ্রিগেট গুলো ভেঙে যায়। তো এই যে সর্বোচ্চ সময় পর্যন্ত সে মানে এগ্রিগেট গুলো ভাঙা ছাড়া লোড নিতে পারলো, তো সর্বোচ্চ যে লোড পর্যন্ত সে নিতে পারে, এটা হলো এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। ঠিক আছে, তো স্ট্রেংথ সাধারণত কোর্স এগ্রিগেটের স্ট্রেংথ যেটা বের করা হয় বা ল্যাবরেটরিতে যেটা টেস্ট করা হয়, এটা হলো এগ্রিগেট ক্রাশিং ভ্যালু টেস্ট। এটার মাধ্যমে স্ট্রেংথ চেক করা হয়। ঠিক আছে, তারপর সেকেন্ড যে প্রপার্টিসটা প্রয়োজন হবে হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে এগ্রিগেটকে ব্যবহার করার জন্য, হার্ডনেস। এখন হার্ডনেস এটা কি, এখানে এইগুলা থেকে কিন্তু মানে অনেক কোশ্চেন আসে, বিশেষ করে তোমার ভাইভাতে, বিভিন্ন পরীক্ষায়, যে স্ট্রেংথ এটা চেক করে কোন টেস্টের মাধ্যমে, স্ট্রেংথ এটা বের করে কোন টেস্টের মাধ্যমে। যদি বলি যে এগ্রিগেটের স্ট্রেংথ চেক করে কোন টেস্টের মাধ্যমে, তাহলে কি বলবো? যে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু মানে এসিবি টেস্ট। তারপরে সেকেন্ড যেটা আসতেছে হার্ডনেস। কারণ হার্ডনেস জিনিসটা কি, the aggregates used in the surface course are subjected to constant abrasion due to moving vehicles. আচ্ছা, যখন এগ্রিগেট গুলো আমরা সারফেস কোর্স হিসেবে ব্যবহার করতেছি, তখন কি হবে? এই সারফেসের উপর দিয়ে গাড়ি চলাচল করবে। তো এই গাড়ি চলাচল করার কারণে একটা ঘর্ষণ সৃষ্টি হবে এখানে। তো এই যে একটা অ্যাব্রেসিভ ফোর্স এখানে তৈরি হচ্ছে,
তো এইটার এগেইনস্টে এইটার রেজিস্ট্যান্স কতটুকু এগ্রিগেটটা করতে পারতেছে, এই ভ্যালুটা হলো হার্ডনেস, মানে এইটার প্রপার্টিজ যেটাকে বলা হচ্ছে হার্ডনেস। তো the hardness of aggregate is tested by Los Angeles aberration value test, ঠিক আছে, LAV। এই LAV টার্মটা গত ক্লাসেও আসছিল, বলছিলাম যে এটা লস অ্যাঞ্জেলস অ্যাবারেশন ভ্যালু টেস্ট। তো এটা হলো LAV টেস্টের মাধ্যমে হার্ডনেস, মানে একটা যখন গাড়ি চলবে, এই গাড়ির এগেইনস্টে, গাড়ির চাকার এগেইনস্টে, মানে মুভিং যখন ভেহিকল চলবে, এটার এগেইনস্টে এগ্রিগেটসটা কতটুকু স্টেবল বা কতটুকু ঠিক থাকতে পারবে, এটা হলো এই ভ্যালুটা হলো হার্ডনেস, বা এটাকে LAV টেস্ট দ্বারা আমরা বের করতে পারবে। তারপরে আছে টাফনেস। এখন টাফনেস জিনিসটা কি, যে এগ্রিগেট ইন পেভমেন্টস আর অলসো সাবজেক্টেড টু ইম্প্যাক্ট লোড, তাই না? যখন একটা গাড়ি সাডেন এসে ব্রেক করবে, তো সাডেন এসে ব্রেক করে ওইখানে একটা হঠাৎ একটা লোড কাজ করবে। আবার ধরো কোনো সময় অ্যাক্সিডেন্ট যখন হয়, তখনও হঠাৎ করে একটা লোড আসে, তাই না? তো এইসব কারণে যে রাস্তা অনেক সময় ইম্প্যাক্ট লোড পড়তে পারে, রাস্তার উপর হঠাৎ করে লোড আসতে পারে, মানে বিশেষ করে অ্যাক্সিডেন্টের সময় এটা দেখা যায়, বা গাড়ি যখন খুব জোরে চলতেছে, হঠাৎ করে যখন ব্রেক করে, তখন একটা ইম্প্যাক্ট লোড কাজ করে। তাহলে the pavement are also subjected to impact due to moving আচ্ছা wheel load. The toughness of aggregates is determined by aggregate impact value test, ঠিক আছে, AIV। তাহলে টাফনেস এটা ক্যালকুলেট করা হয় এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্টের মাধ্যমে, ঠিক আছে, AIV টেস্টের মাধ্যমে। আচ্ছা, তার মানে আমরা এখানে জানলাম হার্ডনেস হলো যখন চাকা চলবে তখন একটা ঘর্ষণ তৈরি হবে, এই ঘর্ষণের কারণে কি হবে, যে এগ্রিগেট গুলো উঠে যেতে চেষ্টা করবে, যাতে করে এগ্রিগেট গুলো উঠে যেতে চেষ্টা করবে আর ভেঙে যেতে চেষ্টা করবে, এই ভেঙে যাতে না যায় এর এগেইনস্টে যে প্রপার্টিসটা থাকা দরকার তা হলো হার্ডনেস। আর হার্ডনেস টেস্ট করা হয় লস অ্যাঞ্জেলস অ্যাবারেশন ভ্যালু টেস্ট, এটার মাধ্যমে হার্ডনেস টেস্ট করা হয়। আর টাফনেস হলো যখন ইম্প্যাক্ট লোড আসবে, যখন রাস্তার উপর খুব হঠাৎ করে হিউজ পরিমাণ লোড চলে আসবে, তো এই যে হিউজ পরিমাণ লোড সে কি রেজিস্ট করতে পারবে কি পারবে না, এইটা নির্ভর করে টাফনেস প্রপার্টিসের উপর, এগ্রিগেটেড টাফনেস প্রপার্টিসের উপর। আর টাফনেস যেটা এই হিসাব করা হয় বা যেটা ভ্যালুটা বের করা হয় এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট থেকে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা আসতেছে, আমরা কিন্তু এখন এগ্রিগেটেড বিভিন্ন ডিজায়ারেবল প্রপার্টিস গুলা দেখতেছি, যেগুলা যে এগ্রিগেট গুলো হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে আমরা ব্যবহার করব। থার্ড যেটা আসতেছে ডিউরাবিলিটি। তো ডিউরাবিলিটি হলো এগ্রিগেট যখন আমরা ইউজ করি রাস্তায়, তো এখানে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ইফেক্ট আসবে, তাই না? এনভায়রনমেন্টাল ইফেক্ট বলতে যে এখানে পানির মানে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আসতে পারে, ময়েশ্চারের কন্টাক্টে আসতেছে, যখন রেইন হবে তখন পানি আসবে, এবং যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন টেম্পারেচার বৃদ্ধির কারণে এটার মধ্যে একটা স্ট্রেস ডেভেলপ করবে। তো এই যে ওয়েদারিং ইফেক্ট বা এই যে নেচারের যে ইফেক্ট গুলো, এটার কারণে এটাকে স্টেবল বা এটা কতটুকু ডিউরেবল, এই বিষয়টা প্রকাশ করা হয় ডিউরাবিলিটি টেস্টের মাধ্যমে। তাহলে এগ্রিগেট ইউজড ইন পেভমেন্টস হ্যাভ টু উইথস্ট্যান্ড দ্য অ্যাডভার্স অ্যাকশন অফ ওয়েদার। আচ্ছা, such as physical and chemical actions of rain, মানে রেইনের বৃষ্টির যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল অ্যাকশন, এন্ড গ্রাউন্ড ওয়াটার, তাহলে পানির যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল অ্যাকশন, এটার এগেইনস্টে কি এটা মানে স্টেবল কিনা, এটা এন্ড ইফেক্ট অফ অ্যাটমসফিয়ার। তাহলে এইসবের কারণে বা এনভায়রনমেন্টাল বিভিন্ন কারণে এগ্রিগেটের উপর যে ইম্প্যাক্ট আসে বা যে অ্যাডভার্স ইফেক্ট আসে, এটার এগেইনস্টে এগ্রিগেটটা কতটুকু ডিউরেবল, এই যে প্রপার্টিসটা এটাকে বলা হচ্ছে ডিউরাবিলিটি। তাহলে দ্য ডিউরাবিলিটি অর এগ্রিগেট অফ এগ্রিগেটস ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাউন্ডনেস টেস্ট। তাহলে ডিউরাবিলিটি যেটা, এটা হলো চেক করা হয় সাউন্ডনেস টেস্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিউরাবিলিটি এখানে অর হবে না, অফ হবে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, দেন যেটা আসতেছে শেপ, তার মানে যে এগ্রিগেট গুলাকে আমরা রাস্তার কাজে ব্যবহার করব বা হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করব, তার শেপ কিরকম হবে। তাহলে এগ্রিগেট পার্টিকেল মে হ্যাভ রাউন্ডেড, তার মানে এগ্রিগেট পার্টিকেল যেগুলো আমরা ব্যবহার করতেছি, খোয়া, স্টোন, এগুলো হইতে পারে রাউন্ডেড শেপ। মানে রাউন্ডেড শেপ মানে কি, একেবারে মোটামুটি যে রাফ সারফেস, মানে রাফ সারফেস না, মানে রাউন্ড একেবারে। তো এই রাউন্ডেড শেপ হইতে পারে, একেবারে গোল হইতে পারে, বা মানে একেবারে গোল না হইলেও মোটামুটি রাউন্ড হইতে পারে, ঠিক আছে। অথবা হইতে পারে কিউবিক্যাল বা অ্যাঙ্গুলার হইতে পারে। তো অ্যাঙ্গুলার এইটাই ইউজ করা সবচেয়ে বেটার, কারণ হলো এখানে ঘর্ষণ খুব বেশি হয় যখন একটা আরেকটার এগ্রিগেটের সাথে আসে বা একটা আরেকটার উপর আসে, তখন ইন্টারলক অনেক বেশি হয়, মানে ঘর্ষণ বেশি হয়, একটার সাথে আরেকটা লেগে থাকে অনেক বেশি। বা ল্যাকি হতে পারে, অথবা ইলংগেটেড হইতে পারে, ইলংগেটেড শেপ হইতে পারে, মানে একটা এগ্রিগেট অনেক লম্বা, এরকম দেখো যে অনেকগুলা আমরা যে এগ্রিগেট গুলো ব্যবহার করি, যে কিছু কিছু সাধারণত যে খোয়া যেগুলো ব্যবহার করা হয়, এগুলো কিছু কিছু অনেক লম্বা, অনেক লম্বা বা অনেক ছোট। তো এই ধরনের শেপ হইতে পারে। বাট টু লেকি এন্ড টু এলংগেটেড এগ্রিগেট শুড বি অ্যাভয়েডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল। তার মানে একেবারে যেগুলো অনেক বেশি এলংগেটেড, অনেক বেশি ছোট, এই ধরনের এগ্রিগেট গুলো আমরা এই মানে কোর্স এগ্রিগেটের ব্যাপারে বলতেছি, কিন্তু এই ধরনের এগ্রিগেট গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে, ডিউ টু দেয়ার লেস স্ট্রেংথ। যখন এই এগ্রিগেটের সাইজটা অনেক বড় হয়ে যায়, যেমন পাতলা অনেক লম্বা, ঠিক আছে, তো এগুলোর উপর যখন লোড আসে সহজে ভেঙে যায়, যার ফলে আমরা এই ধরনের এগ্রিগেট গুলো, যেগুলার লেস স্ট্রেংথ খুব কম, এগুলা এই ধরনের এগ্রিগেট গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। অ্যাঙ্গুলার অর রাউন্ড টেক্সচার্স এগ্রিগেটস শুড বি প্রিফার্ড ডিউ টু দেয়ার মোর ইন্টারলকিং ক্যাপাসিটি। তার মানে যেটা বললাম, অ্যাঙ্গুলার যে এগ্রিগেট গুলো আছে, যেটার মানে একেবারে অ্যাঙ্গুলার এগ্রিগেট, তো এই অ্যাঙ্গুলার এগ্রিগেট গুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে এই অ্যাঙ্গুলার এগ্রিগেটের মাধ্যমে এটার ইন্টারলকিং ক্যাপাসিটিটা অনেক বেশি। তো ইন্টারলকিং ক্যাপাসিটি অনেক বেশি হওয়ার কারণে, এটার কারণে ঘর্ষণ বেশি হবে এবং স্ট্রেন অনেক বেশি হয়। তারপরে শেপ অফ দ্য পার্টিকলস আর ইভালুয়েটেড উইথ রেফারেন্স, আচ্ছা, ফ্লাকিনেস ইন্ডেক্স। তারপরে এই যে এফআই, ফ্লাকিনেস ইন্ডেক্স, এটার মাধ্যমে যে পার্টিকেলের শেপ এটা ক্যালকুলেট করা হয় বা এটা ইভালুয়েট করা হয়। ইলংগেটেড ইন্ডেক্স এন্ড কি অ্যাঙ্গুলারিটি নাম্বার। তাহলে এই তিনটা টেস্টের মাধ্যমে সাধারণত যে একটা এগ্রিগেটের শেপ এটা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তো আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালস হিসেবে যে এগ্রিগেটটা ইউজ করব, এটা অবশ্যই রাউন্ড হইতে হবে। রাউন্ড সাধারণত যেগুলা আমরা সিমেন্ট মানে রিজিড পেভমেন্ট যেগুলো ব্যবহার করব, বা সিমেন্ট কংক্রিটেড পেভমেন্ট যেটা ব্যবহার করব, এগুলোর ক্ষেত্রে রাউন্ড শেপের এগ্রিগেট ইউজ করা হয়। আর এই সকল ফ্লেক্সিবল পেভমেন্ট আমরা যেগুলো ব্যবহার করব, এগুলোর ক্ষেত্রে অ্যাঙ্গুলার শেপটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আসতেছে শেপ অ্যাডহেশন উইথ বিটুমিন। এই প্রপার্টিস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা রাস্তায় যে ধরনের ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবো তার প্রপার্টিস গুলো কেমন হওয়া প্রয়োজন। তাহলে অ্যাডহেশন উইথ বিটুমিন, এখন আমরা যখন বিটুমিনের কংক্রিট বিটুমিনের রাস্তা যখন আমরা ডিজাইন করব, তখন এই যে এগ্রিগেট যেগুলো ব্যবহার করতেছি, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, এগুলোর সাথে কি বিটুমিন মিক্স করা হবে। তো এই বিটুমিনের সাথে তার অ্যাডহেশন বা তার যে এই বিটুমিনের সাথে তার যে বন্ধন, এই বন্ধনটা যদি ঠিকমতো না হয়, দুইটা টার্ম আছে অ্যাডহেশন, কোহেশন। কোহেশন হলো দুইটা পার্টিকেলস নিজেদের মধ্যে যে বন্ধন, এটা হলো কোহেশন। আর অ্যাডহেশন একটা পার্টিকেলস অন্য পার্টিকেলের সাথে যে বন্ধন, এটা হলো অ্যাডহেশন। তো এই অ্যাডহেশন উইথ বিটুমিনের সাথে অ্যাডহেশন প্রপার্টিসটা ভালো থাকতে হবে। তাহলে এগ্রিগেটস ইউজ ইন বিটুমিনাস পেভমেন্ট শুড হ্যাভ মোর এফিনিটি উইথ বিটুমিনাস ম্যাটেরিয়াল দেন ওয়াটার, আদারওয়াইজ আচ্ছা, মানে পানির তুলনায় বিটুমিনের সাথে তার অ্যাডহেশন প্রপার্টিসটা অনেক বেশি থাকতে হবে। যদি তা না হয়, তাহলে দেখা গেল যখন পানি আসবে, তখন এই বিটুমিনাস প্রপার্টিস গুলা বা এই যে এগ্রিগেট গুলা যেগুলো ব্যবহার করতেছি, এটা সহজেই বিটুমিনের সাথে তার বন্ধনটা মানে হয়ে যাবে, বন্ধনটা কি বলে, বিটুমিন ওই এগ্রিগেট থেকে খসে পড়বে, বা বিটুমিন ওই এগ্রিগেটের সাথে বন্ধনটা রাখতে পারবে না। তার মানে এই এগ্রিগেটের সাথে বিটুমিনের প্রপার বন্ধনটা থাকতে হবে। আচ্ছা,
তাহলে diastatic immersion test is very commonly used to determine the adhesion of the bituminous binder to an aggregate আচ্ছা in the presence of water। তাহলে পানির উপস্থিতিতে এই যে স্ট্যাটিক ইমারশন টেস্ট, এই টেস্ট একটা টেস্ট আছে যে টেস্টের মাধ্যমে মূলত এডহেশন বিটুমিনের সাথে একটা পার্টিকেলসের কি পরিমাণ অ্যাডহেসিভ ফোর্স থাকবে বা কি পরিমাণ অ্যাডহেশন বা কি পরিমাণ বন্ধন তৈরি হবে এটা নির্ণয় করা হয়। ঠিক আছে, এখন কোন কোন প্রপার্টিস গুলো ইম্পর্টেন্ট, কোন প্রপার্টিস গুলো কোন টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়, এগুলো হলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেন যেটা আসতেছে, আমরা কিন্তু এতক্ষণ ধরে যেটা পড়লাম, আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালস এর তিনটা পার্ট আমরা দেখেছি। একটা হলো সয়েল, তো সয়েল সম্পর্কে আমরা পড়াশোনা করেছি, একেবারে সামান্য বিষয় ছিল সয়েল। এখন এগ্রিগেট সম্পর্কে দেখলাম যে এগ্রিগেটে অনেকগুলো প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলো দেখতে হবে, হার্ডনেস, সাউন্ডনেস, ডিউরেবিলিটি, টাফনেস ইত্যাদি, যেগুলা কোন কোন টেস্টের মাধ্যমে আমরা ইভালুয়েট করতে পারবো তাও দেখেছি। এন্ড ফাইনালি বাইন্ডার্স। তো সাধারণত ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য বাইন্ডার্স হিসেবে আমরা কি ব্যবহার করব, বিটুমিন ব্যবহার করি সাধারণত, এবং এই বিটুমিনের সাথে তার মেশানো হয়, মানে টারপিন যেটাকে বলা হচ্ছে। তো আমরা এখন বাইন্ডার্স সম্পর্কে জানবো। তো বাইন্ডার্স কে সাধারণত আমরা এখানে যেটা ব্যবহার করতেছি বিটুমিনাস ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করব, তাই না? তো এই বিটুমিনাস ম্যাটেরিয়ালসটা কি, তাহলে দেখো এই যে বিটুমিনাস ম্যাটেরিয়ালস অ্যাজ পার ASTM, তাহলে ASTM যে কোড, এই কোড অনুযায়ী বিটুমিনাস ম্যাটেরিয়ালস আর দ্য মিক্সচার অফ হাইড্রোকার্বন অফ ন্যাচারাল or hydrogenous origin of a combination of both or a combination of both। তার মানে ASTM কোড অনুযায়ী কি বলা হচ্ছে, বিটুমিনাস ম্যাটেরিয়াল যেগুলোকে আমরা বিটুমিনাস ম্যাটেরিয়াল বলবো সেগুলো হলো আর দ্য মিক্সচার অফ হাইড্রোকার্বন, তার মানে হাইড্রোকার্বনের মিক্সচার হইতে হবে, মিক্স হইতে হবে হাইড্রোকার্বনের। আচ্ছা অফ ন্যাচারাল, এটা হইতে পারে ন্যাচারাল অথবা যে কোনো হাইড্রোজেনিয়াস অরিজিন বা যে কোনো যেগুলো হলো হাইড্রোকার্বন ক্যারি করবে এই ধরনের কোনো ম্যাটেরিয়ালস হইতে পারে, অর কম্বিনেশন অফ বোথ, তার মানে ন্যাচারালও হইতে পারে এবং হাইড্রোজেনিয়াস যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো কম্বিনেশনও হইতে পারে। যাই হোক, ফাউন্ড ইন গ্যাসিয়াস, লিকুইড এন্ড সেমি লিকুইড অর সলিড ফর্ম, তার মানে এই যে বিটুমিনাস ম্যাটেরিয়ালস এগুলো পাওয়া যেতে পারে আমরা কি গ্যাসিয়াস ফর্মে বা লিকুইড ফর্মে অথবা সেমি লিকুইড ফর্মে আমরা এই ম্যাটেরিয়ালস গুলো পেতে পারি। and completely soluble in carbon disulfide। আচ্ছা কার্বন ডাইসালফাইডে বিটুমিনাস ম্যাটেরিয়ালস এর কথা আমরা যেগুলো বলতেছি এগুলো হইতে পারে গ্যাসীয় অথবা লিকুইড অথবা সেমি লিকুইড অথবা সলিড বা সেমি সলিড, এগুলো হইতে পারে। এটা হলো কার্বন ডাইসালফাইডে অবশ্যই সলুবল হইতে হবে, ঠিক আছে? তার মানে কার্বন ডাইসালফাইডে যে সকল ম্যাটেরিয়ালস গুলো সলিবল এবং যেগুলো হলো হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন জাত যে পদার্থগুলো আছে এগুলা থেকে তৈরি হয়, এগুলাকে আমরা বিটুমিনাস ম্যাটেরিয়ালস সাধারণত বলতেছি। এখন এই বিটুমিনাস ম্যাটেরিয়ালস এর মধ্যে এই যে আমরা ডিজেল, অকটেন, তারপরে এই জাতীয় যতগুলো বিষয় দেখতেছি সবগুলো কিন্তু বিটুমিনাস ম্যাটেরিয়ালস এর অন্তর্ভুক্ত। এখন বিটুমিন অ্যাকচুয়ালি বিটুমিন কোনটা বলা হচ্ছে, বিটুমিন যখন এই যে তেল পিউরিফাইড করা হয় বা রিফাইনারি করা হয় তখন এগুলা থেকে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি হয়, এগুলা থেকে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি হয়। ফাইনালি যে সলিড ম্যাটেরিয়ালস এটা জমা হয় এই ম্যাটেরিয়ালসটাকে বলা হচ্ছে যে বিটুমিনাস মিক্স, ঠিক আছে? আচ্ছা তো আমি তোমাদের একটা বিষয় দেখাই, যদি ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট না যার কারণে আমি অ্যাড করে নেই গ্রুপ ইতে। তো যেটা হলো দেখো এখানে যে রিফাইনারি মানে এটা হলো, এটা বোঝাচ্ছে যে হ্যাঁ মানে ম্যানুফ্যাকচার অফ বিটুমিনটা কিভাবে ম্যানুফ্যাকচার হয়। তো এই যে পেট্রোলিয়ামের বিভিন্ন কন্ডিশন থেকে দেখো উপরে গ্যাসোলিন বা নেপথা, তারপরে কেরোসিন, ডিজেল অয়েল, তারপরে লাইটার লুব্রিকেটিং অয়েল, হেভি লুব্রিকেটিং অয়েল, তারপরে যে বিভিন্ন টেম্পারেচারে, এদিকে টেম্পারেচার অনেক বেশি থাকে, উপরের দিকে টেম্পারেচার অনেক বেশি থাকে, নিচের দিকে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে।
তো এই যে বিভিন্ন টেম্পারেচারে উপরের দিকে যে ম্যাটেরিয়ালস গুলো আলাদা হয় এগুলো হলো গ্যাসীয় ফর্মে আলাদা হয়, মানে যে কি বলে অশোষিত পেট্রোলিয়াম যেগুলা, মানে খনিতে যে ইয়েগুলা তৈলগুলো পাওয়া যায়, এগুলা যখন আমরা পরিশোধিত করি তখন এই পরিশোধনগারে বিভিন্ন টেম্পারেচারে যখন অনেক বেশি টেম্পারেচার হয়ে যায় তখন দেখা গেল যে স্ফুটনাঙ্ক, যে সকল পদার্থের স্ফুটনাঙ্ক অনেক বেশি ওগুলা হলো অনেক বেশি টেম্পারেচারে আলাদা হবে, যেগুলো কম এগুলো হলো আরো কম টেম্পারেচার আলাদা হবে। তো এই বিভিন্ন বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন টেম্পারেচারের কারণে বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভিন্ন জিনিস বা ভিন্ন ভিন্ন পদার্থ এগুলো আলাদা হচ্ছে। এই যে কেরোসিন, ডিজেল বা লাইট লুব্রিকেটিং অয়েল, আলটিমেটলি যে একেবারে ফাইনালি যেটা থেকে যাচ্ছে, ফাইনালি যেটা সলিড হিসেবে বা সেমি সলিড হিসেবে থেকে যাচ্ছে, এইটাই হলো বিটুমিন। তার মানে যে পেট্রোলিয়ামের রিফাইনারি থেকে আমরা মূলত বিটুমিনের যে ফাইনাল যেটা থাকে এই বিষয়টা পাচ্ছি হলো আমরা বিটুমিন। ঠিক আছে, তো এইটা আমি তাহলে এটা বিটুমিনাস ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা জানলাম যে বিটুমিনাস ম্যাটেরিয়ালসটা কি। তো দেখো বিটুমিনাস বাইন্ডার ইউজড ইন রোড কনস্ট্রাকশন ওয়ার্ক আর বিটুমিন এন্ড টার। তাহলে বিটুমিনাস বাইন্ডার হিসেবে আমি বলেছি যে ফ্লেক্সিবল পেভমেন্টে বিটুমিন ব্যবহার করা হয়। এখন এই বিটুমিনাস বাইন্ডার হিসেবে বিটুমিন এবং টার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখন বিটুমিন কি এবং টার কি এটা আমরা জানবো। বিটুমিন as per ISI code, আচ্ছা ISI, bitumen may be defined as a non-crystalline solid or viscous material। তাহলে বিটুমিন কে একটা নন ক্রিস্টালাইন সলিড অথবা ভিসকাস ম্যাটেরিয়ালস হিসেবে বলা হচ্ছে, হ্যাভিং অ্যাডহেসিভ প্রপার্টি, যেটার হলো যে অন্যের সাথে মানে বেঁধে থাকা বা অন্যের সাথে বন্ধন তৈরি করার জন্য একটা প্রপার্টিস আছে, ড্রাইভ ফ্রম পেট্রোলিয়াম। এখন বিটুমিনটা কোন জায়গা থেকে উৎপন্ন করা হবে? এটা উৎপন্ন করা হবে এই যে পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম আইদার বাই ন্যাচারাল হইতে পারে, এটা ন্যাচারাল প্রসেসে হইতে পারে, অথবা রিফাইনারি প্রসেস, আমি যেটা দেখে আসলাম যে রিফাইনারি প্রসেসের মাধ্যমে হতে পারে, এন্ড কমপ্লিটলি সলিবল ইন কার্বন ডাইসালফাইড। যেটা বলা হচ্ছে বিটুমিন যদি হইতে হয় তাহলে সেইটাকে অবশ্যই কার্বন ডাইসালফাইডে মানে সলিবল হইতে হবে। এটা বিটুমিনের একটা প্রপার্টি যে অন্য পানিতে এটা সলিবল হবে না বা অন্য কোনো ম্যাটেরিয়ালসে এটা মানে অন্য কোনো সলভেন্টে এটা সলিবল হবে না। তাহলে কোথায় হবে? এটা হবে কার্বন ডাইসালফাইডে। যদি আমরা বিটুমিন দেই দেখবা যে বিটুমিন একেবারে সলিবল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে বিটুমিন এই যে ASI ISI এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বিটুমিনের সংজ্ঞা হলো এটা। ঠিক আছে, তো যখন পরীক্ষা আসবে তোমার বিটুমিনের সংজ্ঞাটা এরকম করে দিতে হবে এবং এই যে মানে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা বলে দিতে হবে। তারপরে ইন ব্রিটিশ টার্মিনোলজি bitumen is defined as a pure bitumen, either is no inert material। আচ্ছা, bitumen obtained by refinery process from petroleum is called petroleum bitumen, and bitumen found as a natural deposit is called natural bitumen। তাহলে বিটুমিন যেগুলো হলো পেট্রোলিয়ামের রিফাইনারি থেকে আমরা যে রিফাইনারি প্রসেস থেকে যে বিটুমিনটা আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে পেট্রোলিয়াম বিটুমিন, আর যে বিটুমিনটা ন্যাচারাল প্রসেসে পাচ্ছি। ঠিক আছে, তো ন্যাচারাল প্রসেসে বলতে যে গ্যাস খনিতে যে নিচের দিকে যে পরিমাণ সলিড অথবা সেমি সলিড যে ম্যাটেরিয়ালসটা পাচ্ছি এটা হলো যদি ন্যাচারাল প্রসেসে পাই তাহলে ওটাকে বলা হচ্ছে ন্যাচারাল বিটুমিন। ঠিক আছে, লাস্ট একেবারে আমাদের যেটা আছে তার। তো তার বলতে কি বোঝাচ্ছে? যে তার ইজ দ্য ভিসকাস লিকুইড। আচ্ছা, ওকে, তো যেটা বলা হচ্ছে যে tar is a viscous liquid obtained when natural organic materials such as wood and coal, তার মানে কাঠ এবং কয়লা আর কার্বনাইজড এন্ড ডিস্ট্রাকটিভলি ডিস্টিল ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। তাহলে পানির অনুপস্থিতিতে যখন এই যে উড এবং কয়লা এগুলাকে ভেঙে যখন ডিস্টিল করা হয়, ঠিক আছে, তো তখন যে জিনিসটা তৈরি হয় এটা হলো তার। বেসড অন দা ম্যাটেরিয়াল, আচ্ছা এটা কি ফ্রম হুইচ তার ইজ ড্রাইভ। আচ্ছা, এখানে একটু ভুল আসছে, ওকে এটা দেখাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ এটা ভুল আছে, ওকে বিটুমিন আমরা তার দেখবো তাই না? যাই হোক, ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে আমি দেখাচ্ছি।
তো তার যেটা হলো যে is a viscous liquid obtained when natural organic materials such as wood and coal are carbonized and destructively distilled in the absence of air. Based on the material from which the tar is derived, it is referred to as wood tar or coal tar. তো এইটার উপর ডিপেন্ড করে, মানে এই যে তার যেটা আমরা ইউজ করতেছি এটা কিসের উপর, মানে কোন জায়গা থেকে এটা উৎপন্ন হচ্ছে। এটা যদি কাঠ থেকে, কাঠের ম্যাটেরিয়ালস থেকে বা কাঠের কাঠ থেকে কাঠকে পচায় এটা থেকে যদি উৎপন্ন হয় তখন এটাকে উড টার বলা হচ্ছে, আর এটা যদি কয়লা থেকে হয় তাহলে এটা কোল টার বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে the liter is more widely used for road work because it is superior। ঠিক আছে, তো এই যে তার এগুলা বিটুমিনের সাথে মিক্স করে মূলত ইউজ করা হয় যাতে করে বিটুমিনের যে এই প্রপার্টিস গুলো আছে, মানে বিটুমিন যাতে সব এগ্রিগেটের সাথে মিশতে পারে বা সব এগ্রিগেটের সাথে মিশে এটা যাতে একটা মানে বন্ধনটা খুব ভালোভাবে তৈরি করতে পারে, এই জন্য হলো তার ব্যবহার করা হয়। বা তার পিন আমরা কোথায় আরো ব্যবহার করা হয়, যে পেইন্টে যখন ব্যবহার করা হয় আমরা জানি যে আলকাতরা হিসেবে যে বিষয়টা ব্যবহার করা হয় সেটা তার, বা পেইন্টের সাথে মিশ্রিত করে যে রং দেওয়া হয়, মানে তার পিনের সাথে মিশ্রিত করে রং দেওয়া হয়, সেটাও তার। আচ্ছা, যেহেতু তোমাদের সময় শেষ হয়ে গেছে এবং স্লাইডও শেষ, তো আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, আর সবাই, হ্যাঁ সবাই এডমিট কালকের মধ্যে এডমিট নেওয়ার চেষ্টা করো বলতে নিতেই হবে, আর না হলে এডমিট গুলো অফিসে জমা দিব না, তখন আমার কাছে থাকবে না অন্ততপক্ষে। সুতরাং কালকের মধ্যে এডমিট নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।